18 দিন পর আজ লন্ডন ক্লিনিক থেকে ছাড়া পাচ্ছেন বেগম খালেদা জিয়া। জানালেন ব্যক্তিগত চিকিৎসক, যাবেন ছেলে তারেক রহমানের বাসায়। নতুন দল গঠনে পুরনো রাজনীতিকদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ নাগরিক কমিটির। সরকারের কোনো উপদেষ্টা যুক্ত হলে ছাড়তে হবে পদ, বললেন রিজওয়ানা। শেখ হাসিনার আমলে সব ভোট ছিল ভুয়া, দুর্নীতি অর্থ পাচারে ভেঙে পড়ে রাষ্ট্র ব্যবস্থা, দাভোসের প্রধান উপদেষ্টা। জুলাই চার্টারের ভিত্তিতে ঠিক হবে নির্বাচন সহ কর্মপন্থা। বাংলাদেশ থেকে বর্জ্য রফতানি হচ্ছে বিভিন্ন দেশে। বিশ্ববাজার ধরতে পৃষ্ঠপোষকতা চান উদ্যোক্তারা। অর্থনীতিতে ভূমিকা রাখতে নীতিমালার সঠিক বাস্তবায়নের তাগিদ। এবং জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের নির্বাহী আদেশকে অসাংবিধানিক আখ্যা, সাময়িক স্থগিত করলেন যুক্তরাষ্ট্রের আদালত। আপিলের ঘোষণা নতুন প্রশাসনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। আজ রাতে লন্ডনের হাসপাতাল থেকে ছেলের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যাবেন বৃহস্পতিবার রাতে লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন সাবেক প্রধানমন্ত্রী। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় শুক্রবার রাতে তারেক রহমানের লন্ডনের বাসায় নিয়ে যাওয়া হবে তাকে। বৃহস্পতিবার রাতে হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী শারীরিকভাবে আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয়, কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন। সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো। উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। তিনি আরও বলেন, বেগম জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত পৌঁছানো যায়নি। তিনি সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত থাকলে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া দ্রুতই দেশে ফিরে যেতে পারবেন বলেও জানান তিনি। উনি সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসাধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন। মাকে দেখতে এদিনও হাসপাতালে আসেন তারেক রহমান। দাদির সঙ্গে দেখা করে বের হতে দেখা যায় বেগম জিয়ার 3 নাতনি জাইমা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে। চিকিৎসকদের সমন্বিত সিদ্ধান্ত মোতাবেক 18 দিন পর বেগম খালেদা জিয়াকে দ্য লন্ডন ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। বাসায় থাকলেও অধ্যাপক ডাক্তার প্যাট্রিক কেনেডির নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলবে বেগম জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা কার্যক্রম। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অভ্যুত্থানকারী শক্তির নেতৃত্বে নতুন দল গঠনে পুরনো রাজনীতিকদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছে জাতীয় নাগরিক কমিটি। পরিবেশ উপদেষ্টা বলছেন, অন্তর্বর্তী সরকারে কেউ নতুন রাজনৈতিক দল গঠনে যুক্ত হলে তিনি পদে থাকতে পারবেন না। আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে কিনা সেটি প্রমাণ করাই হবে নতুনদের জন্য বড় চ্যালেঞ্জ। বিস্তারিত আলামিন তুষারের রিপোর্টে। 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকেই চাঁদাবাজি ও ফ্যাসিবাদ মুক্ত আধুনিক রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখতে থাকেন দেশের মানুষ, যা বাস্তবায়নে সহযোগিতার লক্ষ্যে নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলে আসছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সবশেষ ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন সেই দলের। এ অবস্থায় দেশের রাজনৈতিক সংস্কারের ব্যাপারে আগে ক্ষমতায় যাওয়া অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ দলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র। এমনকি রাষ্ট্রযন্ত্রে নিজেদের লোক বসিয়ে অন্তর্বর্তী সরকারকেও নানানভাবে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি তার। যে সরকারটা চলছে, এই সরকারের কত পদে কতজন, বিএনপি সহ জামাত সহ এই যত রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দলগুলোর রিপ্রেজেন্টেশন কারা কারা আছে, এই জায়গাগুলো আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে এখন থেকে। কারণ আমরা দেখেছি যে ঘোষণাপত্র সহ প্রেসিডেন্ট ইস্যুতে সব কিছুর ইস্যুতে আমরা দেখেছি যে বড় দল হিসেবে সবচেয়ে বড় অসহযোগিতা তারা করেছেন। ছাত্রদেরকে, সমন্বয়কদেরকে এখানে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা বিশাল প্রপাগান্ডা
চালু রয়েছে এবং এই কাজগুলোর পেছনে তারা যে ইন্ধন যোগাচ্ছেন এবং সেই সাথে সরকারের বিভিন্ন লেভেলে তারা যে নিজেদের লোক বসাচ্ছেন, কিন্তু তারপরও সরকারটা ফাংশনাল হচ্ছে না, তাহলে কি আমরা ধরে নিব যে সরকার ফাংশনাল না হওয়ার পেছনেও তারাই দায়ী? তবে কিংস পার্টি গঠনের ইতিহাসের পুনরাবৃত্তি রুখতে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করেছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারের কেউ কোনো রাজনৈতিক দলের অংশ হবার আগেই তাকে পদ থেকে সরে যেতে হবে বলে সাফ জানিয়েছেন তিনি। যেহেতু এটা গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গঠিত একটি সরকার, সেখানে গণ-অভ্যুত্থানের সাথে সরাসরিভাবে জড়িত এবং নেতৃত্ব দেয়া যে গোষ্ঠীটা আছে তার থেকে তিনজন প্রতিনিধি আমাদের এখানে আছেন। এই প্রতিনিধি হিসেবে তারা তিনজন দল গঠন করছেন বা নাগরিক কমিটিতে আছেন এরকমটা না মোটেও। যদি তারা কখনো মনে করেন নতুন কোনো দল গঠন প্রক্রিয়ায় তারা সম্পৃক্ত হবেন, তাহলে তারা তখন সরকার ছেড়ে দেবেন। সরকার ছেড়ে গিয়ে দল গঠন করতে পারে। যে কোনো মানুষই যে কোনো সময় দল গঠন করার প্রক্রিয়ায় যুক্ত হতে পারে, কিন্তু তখন সে আর সরকারে থাকতে পারবে না। নতুন হোক কিংবা পুরনো, জনগণের মন জয় না করে ক্ষমতায় আসা অসম্ভব উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষক বলছেন, নতুনরা যে রাজনৈতিক শূন্যতার কথা বলছেন সেটা প্রমাণ করাই হবে তাদের বড় চ্যালেঞ্জ। ক্ষমতা কাঠামোর মধ্যে থেকে দল করলে তো প্রশ্ন আসবেই। নতুন নেতৃত্ব তো পুরনো নেতৃত্বের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তো থাকেই। নতুনরা সবসময় মনে করে যে পুরনোরা আর পারছে না বলেই আমাদের প্রয়োজন, কারণ আজকের নতুনরাও একদিন পুরনো হবে, আবার এখন যারা পুরনো আছে তারা সরে যাবেন, নতুন নেতৃত্ব আসবে। বা পুরনো দল হলেও দলের তো একটা ধারাবাহিকতা থাকে, রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা এই কারণেও ভাবতে পারে যে বিএনপি এখন বড় দল আর আওয়ামী লীগ মাঠ ছাড়া, তাই সুতরাং তারা এটাও মনে করতে পারে যে এই শূন্যতা পূরণ করার এখনই সময় তাদের। নতুন দল গঠন হলেও জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচন সহ পরবর্তী কর্মপন্থা ঠিক করবে অন্তর্বর্তী সরকার। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতার সঙ্গে এক আলোচনায় কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বিগত 15 বছরে বাংলাদেশে আয়োজিত সব ভোট ছিল ভুয়া। হয়েছে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ পাচার। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আরও একটি ব্যস্তময় দিন। ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঞ্চালনায় বৃহস্পতিবার অংশ নেন বিশেষ আলোচনায়, যাতে উঠে আসে ছাত্র জনতার অভ্যুত্থান আর বাংলাদেশের চলমান নানা প্রসঙ্গ। ডক্টর ইউনূস বলেন, তরুণ প্রজন্ম চায় নতুন বাংলাদেশ, আর তা গড়তে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে যা হয়েছে তা থেকে শিক্ষা নিতে পারে অন্যরাও। প্রধান উপদেষ্টার মন্তব্য, গত 15 বছরে হওয়া নির্বাচনগুলো ছিল ভুয়া। দেশের বাইরে লুটে নেওয়া হয় বিপুল পরিমাণ অর্থ, ভেঙে পড়ে রাষ্ট্র ব্যবস্থার সবকিছু। এমন অবস্থায় প্রশাসনের শৃঙ্খলা ফেরানো, ব্যাংকিং ব্যবস্থাপনা স্থিতিশীল, রিজার্ভ সহ অর্থনীতি পুনরুদ্ধারই সরকারের লক্ষ্য, আর তাতে জনগণের ব্যাপক সমর্থন মিলছে বলে জানান ডক্টর ইউনূস। We don't want to go back to that kind of tradition of election having no votes, nobody to vote. All these young people who became voters over these 16 years didn't have a chance to vote for the first time in their life. Older generation probably in some past years they have voted, but this very unfortunate. If you look at the whole economy over 15 years, per year $16 billion been shifted away by over-invoicing, under-invoicing, and by illegal channels take the money away. নির্বাচন কবে কিভাবে হবে সে প্রসঙ্গ উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই চার্টারই ঠিক করবে সরকারের কর্মপন্থা। What we intend to do all these commission reports to put together and start talking to the public and also the political parties. Then on the basis of agreement of all parties, all civil society organizations, where they all agree on certain things, will prepare what we call July Charter. So on that basis of July Charter, we start taking action, including the election. What kind of election? Because unless we know what kind of election people want, we can't go into election. We have targeted end of this year, the election to take place, if we go in a short reform agenda. If people say, no, we need a longer list of agenda reform,
then we need another 6 months. এ সময় ভোটার হওয়ার ন্যূনতম বয়স নিয়েও নিজের মতামত তুলে ধরেন ডক্টর ইউনূস। I was suggesting our voting age is 18. I said it should be 16. They're so mature. What makes it 18? Difference between 16 and 18. Who tells you that 16 doesn't understand as much as 18 does? ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তা জালিয়াতি ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও সমালোচনা করেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আগ্রহ নেই বলেও জানান তিনি। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শক্তিশালী হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে চীনকে দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করেন তিনি। ঘন কুয়াশায় পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে 9 ঘন্টা ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। মাঝ নদীতে আটকে আছে ছোট বড় 6টি ফেরি। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। 9.5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এই নৌরুটগুলো বন্ধ রয়েছে। এখনো কিন্তু ওটা কুয়াশার মাত্রা কিছুটা কেটেছে, কিন্তু ওটা ওইভাবে কাটেনি, অর্থাৎ 20 মিটারের বেশি জায়গা দেখা যাচ্ছে না। তবু ওটা পাটুরিয়া ঘাটের যে খালি যে ফেরিগুলো রয়েছে সেই ফেরিগুলোকে নঙ্গর করা অবস্থায় যারা রয়েছে সেখানে লোড দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখছি যে একটি রৌরো ফেরিতে লোড দেওয়া হচ্ছে, এরপরে বনলতা নামের একটি ফেরিতে লোড দেওয়া হবে এবং তারপরে কিন্তু অন্যান্য ফেরিকে লোড দিয়ে রাখা হয়েছে। এবং কি এই নৌরুটগুলোতে যেহেতু দীর্ঘ প্রায় 9.5 ঘন্টা ধরে বন্ধ আছে, দীর্ঘ সারিতে এইটা ঘাটগুলোতে এখন যানবাহনের দীর্ঘ সারি, অর্থাৎ দুর্দশা, দুর্ভোগ, ভোগান্তি কিন্তু আমরা চরম আকার দেখেছি। সেই রাত 1টা থেকে এখন পর্যন্ত রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে। আমরা ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, ঘাট কর্তৃপক্ষ বলছে বৃহস্পতিবার একদম সন্ধ্যা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত 10টার পর থেকে কিন্তু ফেরি চলাচল একদম সীমিত আকার আনা হয়। কারণ হচ্ছে কি, এই ফেরি চলাচলের যে বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তখন এই দুর্ঘটনা এড়ানোর জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এখনো কিন্তু এই 3টি রোডে অর্থাৎ পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওপা, নাজিরগঞ্জ রোডে 8টি ফেরি মাঝুতে আটকে রয়েছে, কমপক্ষে 110টি যানবাহন নিয়ে। এছাড়াও আমি এখানে দেখেছি যে সকাল থেকে যারা মানুষ বসে আছে এবং এই নৌরুটগুলোতে পার হওয়ার জন্য। এছাড়াও আমি এখানে দেখেছি যে সকাল থেকেই যারা ছোট ছোট ট্রলার এবং কি যারা নিষেধাজ্ঞা অমান্য করে বিআইডব্লিউটিসি এবং টিএর তারা কিন্তু এখান থেকে পার হয়ে গিয়েছে, অর্থাৎ অতি জরুরি যাদের তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই নৌরুটগুলোটা তারা পার হচ্ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে কুয়াশা এবং শীতের সর্বশেষ তথ্য। পাটুরিয়া ঘাট থেকে সরাসরি সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। 31 জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, সে লক্ষ্যে চলছে প্রস্তুতি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ টঙ্গীর তুরাগ নদের তীরে যে বিশ্ব ইজতেমা, সেটির কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা আজকে সকালে আসার পর দেখতে পেয়েছি আগামী সপ্তাহে যেহেতু অর্থাৎ 31 জানুয়ারি থেকে যেহেতু এই বিশ্ব ইজতেমা শুরু হবে, সেই ক্ষেত্রে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু বিশ্ব ইজতেমার যে ময়দানটি রয়েছে সেটিকে তারা আসলে প্রস্তুত করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। আমরা দেখতে পেয়েছি এখানে আসলে যে প্রস্তুতির বিষয় রয়েছে, অর্থাৎ শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য যে
যে আসলে বাঁশ সহ নানা আনুষঙ্গিক বিষয়ের পাশাপাশি আসলে তারা যে ব্যবস্থাটি নেন সেটির অংশ হিসেবেই তারা কিন্তু সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি ইজতেমার পুরো ময়দানটিকেই আসলে সেভাবে অর্থাৎ মুসল্লিদের আগমনের সময় যেভাবে থাকে ঠিক সেভাবেই কিন্তু তারা প্রস্তুত করছেন। এবং এখানে যারা আসছেন সব বয়সী মানুষই আসছেন এবং তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা এটাকে খেদমত বলছেন। তারা বলছেন যে এই খেদমতের মাধ্যমে তারা ইসলামের প্রচার পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চান। আমরা দেখতে পেয়েছি শুধু এই টঙ্গী নয় বা এই গাজীপুর নয়, দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু মুসল্লিরা আজকে এসেছেন। এখানে তারা স্বেচ্ছাশ্রম অর্থাৎ খেদমত দিয়ে কিন্তু তারা এই ময়দানটিকে পরবর্তীতে যে মুসল্লিরা আসবেন অর্থাৎ 31 তারিখ থেকে যে বিশ্ব ইজতেমা শুরু হবে সেই ইজতেমা আগত মুসল্লিদের জন্য তারা কিন্তু প্রস্তুত করছেন। এবং এখানে আমরা দেখতে পেয়েছি সবাই কিন্তু অত্যন্ত আসলে আন্তরিকতার সঙ্গে, আমরা যদি বলি যে তারা খুব আগ্রহ নিয়ে কিন্তু এই কাজগুলোতে অংশগ্রহণ করছেন এবং তারা বলছেন যে তাদের এই উদ্যোগটি তখনই সফল হবে যখন আসলে বিশ্ব ইজতেমাটি সুচারুরূপে সম্পন্ন হবে বা আগত মুসল্লিরা সব ধরনের আসলে আনুষ্ঠানিকতা শেষ করে তারা যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য এই দাওয়াতে তাবলিগের যে কার্যক্রম সেটিতে অংশগ্রহণ করতে পারবেন, তখনই তাদের সেই আনুষ্ঠানিকতা কিন্তু আসলে সফল বা সম্পন্ন হবে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানে নিরাপত্তার চাদরে ইজতেমা ময়দানটিকে ঢেকে দেওয়া হয়েছে এবং আগত বিদেশি মুসল্লিরাও কিন্তু ইতোমধ্যে বিদেশি মুসল্লিদের একটি অংশ এসেছে। পাশাপাশি যারা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এবং ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন তারা কিন্তু বলছেন যে এই এবারের ইজতেমাটি 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত প্রথম পর্ব, পরবর্তীতে দ্বিতীয় পর্ব কিন্তু 3 তারিখ থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই ছিল গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দান থেকে ইজতেমার প্রস্তুতির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর ইজতেমা ময়দানে। দেশে ইলেকট্রনিক্স পণ্যের বর্জ্য থেকে তৈরি হচ্ছে সম্ভাবনাময় বাজার, বাড়ছে কর্মসংস্থানও। দেশীয় বাজার ছাড়িয়ে পুনঃব্যবহারযোগ্য কিছু পণ্য রফতানি হচ্ছে বিশ্ববাজারে, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে নানা প্রতিবন্ধকতায় বাধাগ্রস্ত হচ্ছে ই বর্জ্যের বাজার। বিশেষজ্ঞরা বলছেন অর্থনীতিতে ভূমিকা রাখতে প্রয়োজন নীতিমালার সঠিক বাস্তবায়ন। মোহাম্মদ শাহিনের ক্যামেরায় ও মোবারক শুভর তোলা ছবিতে কোন রৌনক নিয়ন্তার প্রতিবেদন। ব্যবহার শেষে ফেলে দেয়া ইলেকট্রনিক্স পণ্যের গন্তব্য এসব ডাস্টবিন। এগুলো ইলেকট্রনিক বর্জ্য বা ই বর্জ্য নামে পরিচিত। বছরে 30 লাখ টন ইলেকট্রনিক বর্জ্য তৈরি হচ্ছে বাংলাদেশে। গত এক দশকে ইলেকট্রনিক পণ্যের বাজার 3 গুণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 11 লাখ কোটি টাকায়। কেবল মোবাইল ফোনের বাজারই এখন প্রায় 66,000 কোটি টাকার। বাসাবাড়ি, অফিস বা শিল্প প্রতিষ্ঠান থেকে বাদ দেয়া ইলেকট্রনিক্স পণ্য সংগ্রহ করে খুচরা ব্যবসায়ীরা। যেটা যে দাম এই দামে কিনে এনে মহানন্দে যা মহাজনে দেই। আবার তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানি দেশে পুনঃব্যবহারযোগ্য নয় এমন পণ্যগুলো রফতানি করছে চীন ও জাপানের মতো উন্নত প্রযুক্তির দেশেও। আর সেই ধরনের একটি পুনঃব্যবহারযোগ্য পণ্য তৈরির প্রতিষ্ঠান সাভারের পূর্ব রাজাসনের জলপাই বাগান গ্রামে বেসরকারিভাবে গড়ে ওঠা জেআর রিসাইক্লিং সলিউশনস। বিভিন্ন কোম্পানি থেকে আনি, ওটা আনার পরে আমরা এটা পার্ট বাই পার্ট প্রসেসিং করে মেশিনে খুলে ওটা প্রসেসিং করি। মাদারবোর্ডটা আলাদা করি, মোবাইলের ডিসপ্লেটা আলাদা করি। কিছু কিছু লোকাল কোম্পানি আছে মোবাইলের, ওনারা আবার আমাদের কাছ থেকে সংগ্রহ করে অনেকক্ষণ। ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে ই বর্জ্য নিয়ে, কিন্তু এ খাতটি এখনও নানা সংকটে জর্জরিত। কারখানার কর্মীরা কাজ করছেন নিরলস, কিন্তু এই সংকটের কারণে ভারী ধাতু আলাদা করে দেশীয় বাজারে কাজে লাগানো সম্ভব হচ্ছে না। ই বর্জ্য সংগ্রহে রয়েছে নানা প্রতিবন্ধকতা, এ নিয়ে বিস্তর অভিযোগও রয়েছে ব্যবসায়ীদের। একটা বর্জ্যকে সম্পদে রূপান্তর করে দেশে ডলার আনে। সরকারের ইনিশিয়েটিভ নেওয়া উচিত, আইনটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হওয়া উচিত এবং সরকারের একটা এছাড়াও করে যদি আমরা এক্সপোর্টটা বন্ধ করতে পারতাম এবং এই দেশে যদি আমরা একটা ইন্ডাস্ট্রি পূর্ণাঙ্গ রিসাইক্লিং প্ল্যান যদি আমরা করতে পারতাম, তাহলে আমাদের প্রায় 5 লক্ষ লোকের কর্মসংস্থান হতো। রফতানির বাইরে যেসব পণ্য রয়ে যাচ্ছে দেশে, তারও রয়েছে আলাদা বাজার। এখানেও রয়েছে সম্ভাবনাময় কর্মসংস্থানের ব্যবস্থা। এবার জানা যাক এসব বাতিল ধাতু বা পিসিবির শেষ পরিণতি কোথায়।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রাম, যা স্বর্ণগ্রাম নামে পরিচিত, যেখানে ইবর্জে থাকা ক্ষুদ্র কণা আকারে সংগ্রহ হচ্ছে স্বর্ণ ও রূপা। বিশাল বাজার তৈরি হচ্ছে ছোট্ট এই গ্রামকে ঘিরেই। চট্টগ্রাম এবং পুরান ঢাকা শহরের সব জায়গা থেকে মানে এগুলো কালেকশন করা হয়। কালেকশন করার পরে আমরা এগুলো বাড়িতে আনি, আমরা এগুলোকে আগুনে পুরা দিই। তামা, পিতল, লোহা লক্কর যা আছে এগুলো বাঁচা হয়। পরে যে ঢেকিতে এগুলো গুঁড়া করা হয়। গুঁড়া করার পরে ছাইটি আমরা চুলাতে আমরা এগুলো গালাই। গালানোর পরে এখানে একটা চান্দি জমে, রূপার চান্দি জমে। চান্দিটা জমা শেষ হলে পরে এটা আমরা খাওয়াইলে চান্দিটা পানি হয়ে যায় আর স্বর্ণটা বাটিতে থাকে। 10 কেজি মাল হলে দেখা গেছে যে আপনার 10 আনা কিংবা 20 কেজি মাল হলে মানে কেজিতে 2 আনা করে হিসাব করলে 2-4-5 ভরি করে মাল হয়। প্রতি মাসে 10-12 ভরির মতো এরকম। বর্তমানে শেয়ার বাজারে যা আছে বাজার, আমাদের পাকা সোনাটা তাই আসে। বিশেষজ্ঞরা মনে করেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ইলেকট্রনিক বর্জ্যের বাজার নিয়ন্ত্রিত হলে রফতানি নির্ভরতা যেমন কমবে, তেমনি বাড়বে কর্মসংস্থান আর ইতিবাচক প্রভাব রাখবে দেশের অর্থনীতিতে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। 4 বছর আগে ভবনের পাইলিং শেষ করে 50 লাখ টাকা বিল তুলে নিয়ে আর কোনো কাজ করেননি ঠিকাদার। অথচ জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ আধা পাকা ভবনে পাঠদান কার্যক্রম চলছে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে। 5টি শ্রেণীর জন্য 4টি কক্ষ আর 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জায়গা হয়েছে স্টোর রুমের পুরাতন চেয়ার টেবিলের মাঝে। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভেঙে গেছে আধা পাকা ভবনের পিলার, মরিচা ধরেছে টিনের চালে, পলেস্তারা খসে পড়ার পাশাপাশি দেয়াল জুড়ে অসংখ্য ফাটল। এরই মধ্যে চলছে পাঠদান কার্যক্রম। শরীয়তপুর সদরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে 2021 সালে নতুন ভবন নির্মাণের অনুমোদন দেয় সরকার। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান শুধু ভবনের পাইলিং শেষ করে 50 লাখ টাকা বিল তুলে ফেলে রেখেছে কাজ। অথচ 5টি শ্রেণীর জন্য 4টি কক্ষ আর 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জায়গা হয়েছে স্টোর রুমের পুরাতন চেয়ার টেবিলের মাঝে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। দ্রুত ভবন নির্মাণের কাজ চালুর দাবি সংশ্লিষ্টদের। আমাদের স্কুলে 2021 সালে নতুন ভবন নির্মাণ করার কথা ছিল, কিন্তু এখন 2021 সাল, 22 সাল, 23 সাল পেরিয়ে 24 সাল পেরিয়ে 25 সাল আমরা পাড়া দিয়ে ফেললাম, কিন্তু এখন আমাদের সেই ভবনটা হয়নি। স্কুলের স্টুডেন্ট দিন দিন কমে যাচ্ছে, কারণ হচ্ছে এই ভাঙ্গাচুরা ভবনে গার্ডিয়ানও মানে সন্তানকে দিতে চায় না আর স্টুডেন্টরাও আসতে চায় না। শিক্ষার মান এবং পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই ভবনটি অতি দ্রুত আমাদের করা দরকার। আমরা অতি শীঘ্র এই বিল্ডিংটি নির্মাণ কাজ শেষ করার প্রয়োজন মনে করছি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ। তবে দ্রুত ভবন নির্মাণ কাজ শুরুর আশ্বাস শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। বালিকা উচ্চ বিদ্যালয়ের কাজটি দ্রুত শেষ করার জন্য আমরা ঠিকাদারকে বারবার মৌখিক এবং লিখিতভাবে চিঠি দেওয়া হচ্ছে। নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,31 লাখ টাকা। বর্তমানে বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা 3 শতাধিক। সময় সংবাদ, শরীয়তপুর। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করার নির্বাহী আদেশকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনের সিয়াটল ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন কফেনর। একই সঙ্গে নির্বাহী আদেশের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি। এই আদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা জানিয়ে ট্রাম্প প্রশাসন বলছে শেষ পর্যন্ত আইনি লড়াই চলবে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার একটি জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল সংক্রান্ত। তবে ট্রাম্পের এই নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করে যুক্তরাষ্ট্রের আদালতে আবেদন জমা পড়ছে। এরই পরিপ্রেক্ষিতে আদেশটিকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনের সিয়াটল ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন কফনোর। একই সঙ্গে নির্বাহী আদেশের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি। ট্রাম্পের আদেশটিকে আটকে দিতে ওয়াশিংটন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল নিক ব্রাউন এবং 3টি ডেমোক্রেটিক শাসিত রাজ্যের পক্ষ থেকে করা আবেদনের পক্ষে রায় দেন বিচারক কফনোর। আদালতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, এই আদেশে রাজ্যগুলোর তাৎক্ষণিক ক্ষতি হয়েছে এবং আরও বিচার বিভাগীয় আলোচনা ছাড়াই বিচারকের সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। তবে বিচারক তার স্থগিতাদেশ দেওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন। নির্বাহী আদেশের উপর দেয়া অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়ে ট্রাম্প প্রশাসন বলছে শেষ পর্যন্ত আইনি লড়াই চলবে। নাদিম মারজান, সময় সংবাদ। ক্লাব আর বোর্ডের দ্বন্দ্বে অনিশ্চিত ক্রিকেটারদের ভবিষ্যৎ। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে স্থগিত হওয়ায় ক্রিকেটারদের পাশাপাশি বিপাকে তাদের ওপর নির্ভরশীল পরিবার। অচল অবস্থা দূর করতে বৃহস্পতিবার বোর্ড সভাপতির শরণাপন্ন হন ক্রিকেটারদের 20 জনের প্রতিনিধি দল। ফারুক আহমেদ সময় চেয়েছেন, আশ্বাস দিয়েছেন শনিবারে বোর্ড সভায় সবকিছু ঠিক করার।
দিন শেষে কিন্তু আমাদের এটা রুজি রুটি তো, আর ফার্স্ট ডিভিশন টিম যারা খেলে একটা লিগই হয়, তো ওই একটা লিগেই, আর এখনকার বর্তমানে দেশের যে পরিস্থিতি এটা সবাই জানেন, তো পুরো এলোমেলো হয়ে আছে। তো কথাগুলো বলছিলেন আবির হোসেন, খেলেন এক্সিয়ম ক্রিকেটার্সের হয়ে। বোর্ড ক্লাব দ্বন্দ্বে তার একমাত্র উপার্জনের মাধ্যম ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লীগ স্থগিত হয়ে আছে। অনেকের অভিযোগ, ঢাকার ক্লাবগুলোর কাছে এক প্রকার জিম্মি ক্রিকেট বোর্ড। গঠনতন্ত্র সংস্কারের খসড়া পছন্দ না হওয়াতে ঢাকার ক্লাব ক্রিকেট স্থবির করে রেখেছেন কর্তারা। সে বয়কটে ক্লাব কর্তা কিংবা বিসিবি কারোই হয়নি কিছু। ভুক্তভোগী ক্রিকেটাররা, যাদের অনেকেই বছরে এই একটা লিগ খেলে খরচ যোগান পরিবারের। আমরা 7-8টা মাস কষ্ট করি শুধু এই ঢাকা প্রথম বিভাগ খেলার জন্য। এই একটা খেলার উপর নির্ভর করে অনেক ফ্যামিলি চলে, অনেক প্লেয়ার চলে। যাদের জন্য এত কিছু, সেই খেলোয়াড়রাই এখন অনিশ্চিত জীবনের সামনে। ক্লাব বলেছে বাড়ি ফিরে যেতে, বোর্ড করাচ্ছে অপেক্ষা। বৃহস্পতিবার বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সময় বেলা 3টা হলেও ফারুক আহমেদ এসেছেন পাক্কা 1 ঘন্টা পর। তবে প্রেসিডেন্টের সাথে দেখা করে কিছুটা আশ্বস্ত ফার্স্ট ডিভিশনের ক্রিকেটাররা। শনিবারের বোর্ড সভায় সব অচল অবস্থা কাটবে বলে দেখিয়েছেন প্রত্যাশাও। একটা জিনিস ক্লিয়ার করছে যে কোনো ডাউট নাই ক্রিকেট লিগ হবে এখানে, বাট ওনার কথা হচ্ছে যে এই মাসের ভিতরেই উনি ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট মাঠে গড়াবে। তবে শনিবারেও যদি সমাধান না হয়, তাহলে ক্রিকেটারদের ভবিষ্যৎ কি? উত্তরটা জানেন না ক্রিকেটকে রুটি বানানো এমন অসংখ্য তরুণ। ক্লাবের সাথে কি, বোর্ডের সাথে কি, আমরা চাই মাঠে ক্রিকেট। তো ওনারা যদি দিন শেষে একটা সমাধানের মধ্যে আসে, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই ভালো। আর যদি সমাধানের মধ্যে না আসে, তো বাংলাদেশ ক্রিকেটের প্লেয়ারদের যেটা ভালো হবে, আমরা প্লেয়াররা সবাই মিলে সে সিদ্ধান্ত নিব। ক্লাবগুলোর চাপের মুখে গঠনতন্ত্র সংস্কার কমিটিতে বদল আনতে যাচ্ছে বিসিবি। গুঞ্জন, নাজমুল আবেদিন ফাহিমকে সরিয়ে নতুন প্রধান করা হচ্ছে মাহবুব আনামকে। ক্লাব কর্তাদের মন রাখতে আনা হবে আরও পরিবর্তন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 18 দিন পর আজ লন্ডন ক্লিনিক থেকে ছাড়া পাচ্ছেন বেগম খালেদা জিয়া। জানালেন ব্যক্তিগত চিকিৎসক, যাবেন ছেলে তারেক রহমানের বাসায়। নতুন দল গঠনে পুরনো রাজনীতিকদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ নাগরিক কমিটির। সরকারের কোনো উপদেষ্টা যুক্ত হলে ছাড়তে হবে পদ, বললেন রিজওয়ানা। এবং শেখ হাসিনার আমলে সব ভোট ছিল ভুয়া, দুর্নীতি অর্থ পাচারে ভেঙে পড়ে রাষ্ট্র ব্যবস্থা। দাভোসে প্রধান উপদেষ্টা, জুলাই চার্টারের ভিত্তিতে ঠিক হবে নির্বাচন সহ কর্মপন্থা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।